ছুটির দিনে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছি নদীর ধারে। বিকেল হলে এখানে নানান মানুষের আনাগোনা শুরু হয়। যানজট আর কোলাহলপূর্ণ শহরে একটু বিশুদ্ধ শ্বাস নিতে মানুষ নদীর পাড়ে জমা হয়। বাদামের খোসা ফেলে বাচ্চাদের হাতে বাদাম তুলে দিচ্ছি, আর ওরা মজা করে খাচ্ছে। এমন সময় হঠাৎ চোখ পড়ে কিছু দূরে বসে থাকা সাফিনের দিকে। সাফিনের পাশে এক ভদ্র মহিলা বসে আছেন। এখান থেকে তার চেহারা অতটা স্পষ্ট বোঝা না গেলেও অনুমান করলাম যে তিনি হয়তো সাফিনের বর্তমান স্ত্রী। বাচ্চাদের নিয়ে এই মুহূর্তে স্থান পরিবর্তন করাটা খুব জরুরি মনে হলো। আমি ওদেরকে নিয়ে সাফিনের বিপরীত দিকে এগিয়ে যেতে লাগলাম, যাতে আমাদের দূরত্ব বেড়ে গেলে সাফিনের মুখটা বাচ্চাদের চোখে না পড়ে। মা, ওখানেই তো বসতে পারতাম, মেয়েটার কথার জবাবে বললাম। ওখানের থেকে এই দিকটা বেশি ভালো মনে হলো। আমরা বসে আবার বাদাম খেতে শুরু করলাম। আশেপাশে অনেক বাচ্চারা রয়েছে, তারা ছুটোছুটি করে বেড়াচ্ছে। সঙ্গে থাকা বাবা মায়েরা তাদের উপর কড়া নজর রাখছেন। সাইকেল নিয়ে আসা ছোট্ট মেয়েটা তার বাবার সাহায্যে সাইকেল চালানো শিখছে। সেদিকে চোখ পড়তেই বাচ্চারা আবদারে সুরে বলল, মা, আমাদেরকেও একটা সাইকেল কিনে দিবে? আমি মাথা নেড়ে বললাম, আর একটু বড় হও, অবশ্যই কিনে দিব। ওই মেয়েটা তো আমাদের থেকে ছোট, তাহলে আমাদের কেন আরও বড় হতে হবে? মেয়েটার বুদ্ধিদীপ্ত প্রশ্ন শুনে বললাম, তোমাদের মা আগে সাইকেল চালানোটা সম্পর্কে একটু শিখুক, তারপর তোমাদেরকে অবশ্যই কিনে দিবে। মা না শিখলে বাচ্চাদের কিভাবে শেখাবে বলো? ওরা চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা, এবার তাহলে চলো বাসায় ফেরা যাক। বাচ্চারা সম্মতি দিলে উঠে পড়লাম। এমন সময় সাইকেল চালানো শিখতে আসা মেয়েটা সাইকেল নিয়ে পড়ে গেলে বাচ্চারা দৌড়ে গেল ওকে সাহায্য করার জন্য। আমিও এগিয়ে গেলাম ওদের দিকে। মেয়েটার বাবা এসে মেয়েকে কোলে তুলে নিয়ে চুমো খেলেন। তারপর আমার বাচ্চাদের দিকে তাকিয়ে হেসে প্রশ্ন করলেন, কি নাম তোমাদের? উত্তর দিল ছেলেটা, আমার নাম মিরান, আর ওর নাম মেহরিমা। বাহ, খুব সুন্দর নাম, ধন্যবাদ। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হেসে দিলেন। আমি তার কোলে থাকা মেয়েটিকে প্রশ্ন করলাম, মামুনি, বেশি ব্যথা পেয়েছ? মেয়েটা মাথা নেড়ে বলল, অল্প একটু। তোমার নাম কি মামুনি? আমার নাম এশা। তোমার মতোই মিষ্টি তোমার নামটা। ভদ্রলোক মেহরিমা আর মিরানের দিকে তাকিয়ে বললেন, তোমাদের অনেক ধন্যবাদ। বাচ্চারা চুপ করে রইল। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওরা কি টুইন? আমি মাথা নেড়ে বললাম, খুব মিষ্টি দুটো বাচ্চা আপনার। আমি হাসি মুখে বললাম, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে হেঁটে চলছি। কথায় কথায় জানতে পারলাম ভদ্রলোক এলাকায় নতুন। তার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন। মিষ্টি দেখতে মেয়েটার মা হারা, শুনে খুব খারাপ লাগলো। ভদ্রলোক বিদায় নিয়ে চলে গেলেন। আমি বাচ্চাদের হাত ধরে হাঁটছি। হঠাৎ মিরান চেঁচিয়ে বলে উঠল, মা, ওই যে সাফিন আঙ্কেল। থতমত হয়ে সামনে তাকিয়ে দেখি সাফিন আর তার স্ত্রী এদিকে আসছে। আমি চুপচাপ বাচ্চাদের হাত ধরে হাঁটতে লাগলাম। ওরা সাফিনকে দেখে বেশ উৎসুক হয়ে আসছে। সাফিনের সামনাসামনি পৌঁছাতেই সাফিন থমকে দাঁড়ায়। বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় শেষে নিজের স্ত্রীকে পরিচয় করিয়ে দিল। বাচ্চাদের সঙ্গে পরিচয় শেষে সাফিন তার স্ত্রীকে আমার সঙ্গে পরিচয় করাতে বলল। আর উনি হলেন বাচ্চাদের মা, জুলিয়া। জুলিয়া নামটা শোনা মাত্রই সাফিনের স্ত্রী চমকে উঠলেন। তার চমকে যাওয়া মুখটা দেখে নিশ্চিত হলাম তিনি বিগত কয়েকদিনের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। চমকে যাওয়া মুখটাকে স্বাভাবিক করতেই তিনি বললেন, জুলিয়া আপা, আমি লতা। জোর করা হাসি মুখ দেখিয়ে বললাম, পরিচয় হয়ে ভালো লাগলো। বাচ্চারা সাফিনের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছে। আমি তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। সাফিনের স্ত্রী লতা এসে আমার পাশে দাঁড়ায়। বিস্ময় ভরা চোখে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি তাহলে সেই জুলিয়া? আমি তার মুখের দিকে এক পলক তাকিয়ে বললাম, জি, আমি আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী। আপনার কথা অনেক শুনেছি সাফিনদের বাড়িতে এসে। কেন এ বাড়িতে আসার আগে শুনেননি?
জানতাম শাপিন বিবাহিত, তবে আপনার সম্পর্কে এত কিছু জানিনি। আমার মনে হয় আপনি জানার চেষ্টাও করেননি। আমার কথায় অপমানবোধ অনুভব করে লতা বললেন, শাপিন বলেনি, তাই আর জানতেও চাইনি। প্রয়োজনীয় হলে নিশ্চয়ই বলতো। খানিক চুপ থাকার পর বললাম, তা ঠিক বলেছেন। তখন আমি শাপিনের কাছে অপ্রয়োজনীয়ই ছিলাম। ভিতরে ভিতরে আমাকে লতা হিংসে করছে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভিতরে খবর লুকাতে সবাই পারদর্শী হয় না। কেউ কেউ চাইলেই ভিতরে আমিকে লুকাতে পারে না। চোখে মুখে হিংসা নিয়ে লতা বললেন, তখন আর এখনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমাকে ছোট্ট করার জন্যই কথাটা লতা বলেছেন। তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, আমি তো ভেবেছিলাম আমি বোধহয় ব্যর্থ স্ত্রী ছিলাম, তাই স্বামীর মনের খবর রাখতে সক্ষম হইনি। কিন্তু এখন তো মনে হচ্ছে আপনিও ব্যর্থ স্ত্রী। কথাটা গায়ে লাগলো লতার। প্রথম দেখাতেই আমাদের এমন কড়া আলাপ জমে উঠবে ভাবিনি কখনো। লতার চোখে মুখে জ্বলছে আগুন। সে আগুনে শাপিন পানি না ঢাললে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে দুজনেই। বাচ্চাদের নিয়ে বাসার দিকে রওনা হলাম। শাপিনের প্রতি বাচ্চাদের এত আগ্রহ আমাকে মাঝে মধ্যে বিরক্ত করে। তাই বলে বাচ্চাদের প্রতি চড়াও হতে পারি না। আমি ওদেরকে ভালোবাসি। ওরা কষ্ট পাক, মন খারাপ করুক, আমাকে ভুল ভাবুক, এ আমি চাই না। আবার এত ছোট বয়সে আমি ওদের মাথায় আমার বিষাক্ত অতীতের সকল স্মৃতি চাপিয়েও দিতে পারবো না। ওরা বড় হলে একদিন ওরা সবটা জানতে পারবে। তখন নিশ্চয়ই ওরা আমাকে বুঝতে পারবে আরো ভালো করে। সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্কুলের গেটের সামনে পৌঁছাতেই দেখি গতকালের ভদ্রলোক তার মিষ্টি দেখতে মেয়ে ঈশাকে সাথে নিয়ে স্কুলে প্রবেশ করছেন। রিক্সা থেকে নেমে ঈশা বলে ডাক দিতেই ভদ্রলোক আর তার আদুরে মেয়েটা পিছন ঘুরে তাকায়। আপনি এখানে? ভদ্রলোকের করা প্রশ্নের জবাবে বললাম, আমারও তো একই প্রশ্ন, আপনারা এখানে? ভদ্রলোক হেসে উঠে বললেন, মেয়েকে ভর্তি করাতে এসেছিলাম। আর আপনি? তাহলে আমি আপনার মেয়ের হবু শিক্ষিকা। আচ্ছা, আপনি তাহলে এখানকার শিক্ষিকা? জি হ্যাঁ। খুব উপকার হলো গতকালই পরিচয়টা হয়ে। দুশ্চিন্তায় ছিলাম মেয়েটা এখানে মানিয়ে নিতে পারবে কিনা। যেহেতু আপনাকেও চেনে, তো এখন মনে হচ্ছে খুব বেশি সমস্যা হবে না। হেসে বললাম, দুশ্চিন্তা করার দরকার নেই, চলুন ভিতরে যাই। এশাকে ভর্তি করার বিষয়ে সহযোগিতা করার সময় জানতে পারি ভদ্রলোকের নাম এহসান। মেয়েকে ভর্তি করিয়ে দিয়ে এহসান সাহেব চলে গেলেন। আজ এশার প্রথম ক্লাস এখানে। আমাকে পেয়ে এশার সাহস পাচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগছে। ছুটি শেষে বের হয়ে দেখি এহসান সাহেব মেয়ের জন্য দাঁড়িয়ে আছেন। এশাকে আমার সঙ্গে বের হতে দেখে নিশ্চিন্ত হলেন তিনি। এশা মামুনির থেকে বিদায় নিয়ে চললাম বাসার দিকে। এতক্ষণে হয়তো মায়ের সঙ্গে মিরান মেহেরেমাও বাসায় চলে গিয়েছে। রিক্সা থেকে বাসার সামনে নামতে দেখি শাফিন দাঁড়িয়ে আছে। ওকে দেখা মাত্র আমার শীতল মেজাজটা উত্তপ্ত হতে শুরু করলো। কাছে গিয়ে চাপা গলায় জিজ্ঞেস করলাম, এখানে কেন আপনি? কি করছেন এখানে? শাফিন নরম গলায় বলল, তোমার সঙ্গে আমার কথা ছিল জুলিয়া। আপনার এই যখন তখন কথা বলার প্রয়োজনীয়তাকে বন্ধ করুন। আপনার সঙ্গে কথা বলার মতো কোনো সম্পর্ক আমার নেই, এই কথাটা কেন মাথায় থাকে না আপনার? আমার বাচ্চারা তোমার কাছে, সুতরাং কথা বলার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। চটে গিয়ে বললাম, আমার বাচ্চা, এই কথাটা বলতে আপনার লজ্জা করা উচিত। জুলিয়া, তুমি না চাইলে কিন্তু আমাদের কোনো না কোনোভাবে দেখা হয়ে যাচ্ছে, আর বাচ্চারা আমাকে যথেষ্ট পছন্দ করে। তুমি কি আজীবন ওদের কাছ থেকে আমাকে দূরে রাখতে পারবে? আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব, তবুও ওরা একদিন অবশ্যই ওদের বাবার সম্পর্কে জানতে পারবে। বিদ্রুপের স্বরে বললাম, সেদিন অবশ্যই ওরা ওদের বাবাকে ভীষণ ঘৃণা করবে। শাফিন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি কোনো কথা না বলে বাসার ভিতরে চলে গেলাম। এশার কাছে আমি দিনে দিনে প্রিয় শিক্ষিকা হয়ে উঠতে শুরু করি। এহসান সাহেবের সঙ্গে এখন থেকে রোজ দেখা হয়। শিক্ষার্থীর অভিভাবক হিসেবে তিনি আমার ফোন নাম্বারটা সংগ্রহ করলেন। মেয়ের বিষয়ে জরুরি প্রয়োজনে তিনি কল করেন। স্কুল শেষে বের হতে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। ব্যাগটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে দেখি ঈশা চুপচাপ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, বাবা আসেনি এখনো?
মন খারাপ করে বলল, না। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, মন খারাপ করো না, এখনই চলে আসবে বাবা। এর মধ্যে তাকিয়ে দেখি গাড়ি নিয়ে হাজির এহসান সাহেব। আমি দুঃখিত, আজ অফিস থেকে বের হতে দেরি হয়ে গেছে। অনেকক্ষণ বোধহয় আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো। না, আজ আমিও দেরি করে বের হয়েছি। আশেপাশে একটা রিকশারও ছবি চোখে পড়ছে না। বাসায় আজ নাইলার আসার কথা। বোনটার সঙ্গে অনেকদিন পর দেখা হবে। তাড়াতাড়ি বাসায় ফেরার ইচ্ছা থাকলেও উপায় হিসেবে রিকশার দেখা মিলছে না। এহসান সাহেব পরিস্থিতি বুঝতে পেরে বললেন, আপনি কিছু মনে না করলে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি, যেহেতু রাস্তায় কোনো রিকশা দেখছি না। একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এসব বায়না ধরলো তার সঙ্গে যাওয়ার জন্য। উঠে পড়লাম গাড়িতে। এসে আর এহসান সাহেবের সঙ্গে কথা বলতে বলতে বাসার সামনে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি নাইলা মুহিতের গাড়ি থেকে নামছে। ভদ্রতার স্বরূপ ঈশাকে নিয়ে এহসান সাহেবকে বাসায় আসার দাওয়াত দিলে পরে আসবেন বলে তিনি জানান। নাইলাকে নামিয়ে দিয়ে মুহিত চলে গেল। আমি আর নাইলা কথা বলতে বলতে বাসার দিকে হেঁটে চলছি। ভদ্রলোকটা কেরে আপা? ছাত্রীর বাবা, তাছাড়া পূর্ব পরিচিত ছিল। রিক্সা পাচ্ছিলাম না বলে সহযোগিতা করলো। দেখতে তো সুদর্শন। মানুষটা কি রকম? একজন বাবা হিসেবে তিনি চমৎকার একজন মানুষ। বাকিটা জানি না। কি করেন তিনি? সরকারি কর্মকর্তা, এই শহরে নতুন। নাইলা হেসে বলল, আমি বেসরকারি কর্মকর্তাকে বিয়ে করে ভালোই করেছি আপা। কোনো বদলির দুশ্চিন্তা নেই। যখন মন চায় তোদের সঙ্গে দেখা করতে চলে আসতে পারি। আমি হাসলাম। বাসায় ঢুকতেই ফোন কল বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি এহসান সাহেবের কল। আপনার ছাতাটা গাড়িতে রেখে গিয়েছেন। আমি হেসে বললাম, সমস্যা নেই, আগামীকাল ওটা ঈশার কাছে পাঠিয়ে দিবেন। এহসান সাহেব কলটা কেটে দিলেন। আগামীকাল বাবা দিবস। বাবার উদ্দেশ্যে চিঠি লিখে সেই চিঠি নিয়ে যেতে বলেছেন বাচ্চাদের স্কুলের শিক্ষক। বাচ্চারা মন খারাপ করে আমার কাছে এসে বলল, মা, আমাদের বাবা তো আমাদের সঙ্গে থাকে না, আমরা তাকে নিয়ে কিভাবে চিঠি লিখব তাহলে? বাচ্চাদের মন খারাপ করতে দেখে বললাম, তোমাদের বাবা তোমাদের সঙ্গে থাকলে কি কি করতেন? তোমরা কি করতে? বাবাকে কি কি বলার আছে তোমরা বরং সেটাই লিখে ফেলো। বাচ্চারা আমার পরামর্শে খুশি হয়ে লিখতে বসে যায়। আমি চুপচাপ বারান্দায় বসে আছি। নাইলা মায়ের সঙ্গে পাশের ঘরে গল্প করছে। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমি ওদের খাতাটা বের করে দেখি ওরা বাবা সম্পর্কে অনেক কিছু লিখেছে। বাবার কাছে ওদের চাওয়া পাওয়া, বাবার প্রতি ওদের ভালোবাসার অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে লেখায়। নাইলা এসে পাশে দাঁড়ায়। মিরানের খাতাটা হাতে নিয়ে পড়তে শুরু করে। প্রিয় বাবা, তুমি তো আমাদের সঙ্গে থাকো না। তুমি কেন আমাদের সঙ্গে থাকো না? তাহলে কত ভালো হতো। পাশের বাড়ির তুর্যের মতো তোমাকে রোজ চকলেট কিনে দিতে বলতাম না। আমাদের ক্লাসের জিসান আর রোহানের মতো আমি তোমার ফোনটাতে গেম খেলে নষ্ট করে ফেলতাম না। তুমি নিষেধ করলে সেই কাজ আর কখনো করতাম না। সবার বাবা সবার সঙ্গে থাকে, তুমি কেন আমাদের সঙ্গে থাকো না বাবা? রোহান বলে তোদের বাবা তোদেরকে ভালোবাসে না, তাই তোদের সঙ্গেও থাকে না। তাহলে ওর কথা কি ঠিক বাবা? খাতাটা রেখে নাইলা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখেছিস আপা, বাবাকে বাচ্চারা কতটা মিস করে। ওদের আসলে বাবার প্রয়োজন। আমি ওদের বাবা, ওটা মুখে বলা যায় আপা, কিন্তু বাবার সব দায়িত্ব মা হয়ে পালন করা যায় না। রেগে বললাম, তো এখন কি তাহলে বাচ্চাদেরকে ওদের ওই দায়িত্বহীন বাবার কাছে পাঠিয়ে দিব? অবশ্যই না আপা। আমি চাই তুই আবার একবার নতুন করে ভাবতে শুরু কর। এত বছর যখন কাউকে প্রয়োজন পড়েনি, আগামীতেও পড়বে না। নাইলা চুপ করে চলে গেল। আমি বাচ্চাদের পাশে শুয়ে পড়লাম। আমি আমার বাচ্চাদের জন্য আসলে কি যথেষ্ট না? প্রশ্নটা ঘুরতে থাকে মস্তিষ্কের ভেতর। ভাবতে ভাবতে কখন যে ঘুমে তলিয়ে গেলাম বুঝতেই পারিনি। স্কুলে গেলে এসা দৌড়ে এসে ছাতাটা হাতে দিল। মেয়েটার চোখ মুখ জুড়ে মায়ার ছড়াছড়ি। ওর মুখের দিকে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। যখন মেয়েটা খিলখিল করে হেসে ওঠে আমি তখন চুপ করে তাকিয়ে থাকি। স্কুল থেকে বের হয়ে দেখি এহসান সাহেব আর এশা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একগাল হেসে এগিয়ে এসে তিনি বললেন,
আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। কেন? আজ এশার জন্মদিন। এশা চাচ্ছিল আপনি, মিরান আর মেহেরামাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়ি আসুন। আপনারা এলে আমরা খুব বেশি খুশি হতাম। আমি এশার দিকে তাকিয়ে হেসে বললাম, আজ এই মিষ্টি মেয়েটার জন্মদিন, আমাকে তো একবারও বললে না মেয়েটা। এশা খিলখিল করে হেসে উঠল। আমি বললাম, শুভ জন্মদিন মামুনি। তুমি কিন্তু আসবে মিরান ভাইয়া আর মেহরেমা আপুকে নিয়ে, না এলে আমি খুব কষ্ট পাবো। মেয়েটার গাল ফুলিয়ে বলা কথা শুনে হেসে উঠলাম। তুমি কষ্ট পাও সেই কাজ কি আমি করতে পারি? অবশ্যই যাব। সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। এহসান সাহেব কথাটা বলে চলে গেলেন। আমি জন্মদিনে কি উপহার দেওয়া যায় সেটাই ভেবে চলছি। এসে একবার আমায় বলেছিল ওর লাল রং খুব পছন্দ। শপিং মল থেকে এশার জন্য লাল টুকটুকে একটা ফ্রক কিনলাম। সেই সাথে মিরান মেহরেমার জন্য নতুন পোশাক কিনে নিলাম। এশার পোশাক দেখে ওদের মন খারাপ হোক, এটা আমি চাইবো না। সন্ধ্যায় হাজির হলাম এহসান সাহেবের বাসায়। আমরা ছাড়াও এখানে বেশ অতিথি রয়েছেন। আমাদেরকে দেখতেই এশা ছুটে এলো। মেয়েটা আমাকে খুব পছন্দ করে, এই কারণে বোধহয় মেয়েটার প্রতি আমার রোজ আরো বেশি মায়া জন্ম নেয়। এহসান সাহেবের বাড়িটা ঘুরে দেখলাম। স্ত্রীকে তিনি এখনো খুব ভালোবাসেন, বোঝা যাচ্ছে। দেয়ালে তাদের দুজনের ছবি ঝুলছে। আমি সেদিকে তাকিয়ে আছি। পাশে এসে দাঁড়ায় এহসান সাহেব। এই ছবিটা আমাদের বিয়ের প্রথম বছরে তোলা। মনে হয় এই তো সেদিন, কিন্তু কেটে গিয়েছে অনেকগুলো বছর। তারপরে মানুষটা একই রকম ভাবে বিস্তার করছে আমার ভিতর। স্ত্রীর প্রতি এহসান সাহেবের ভালোবাসা আমাকে মুগ্ধ করলেও একটা দীর্ঘশ্বাস জাগিয়ে দিয়েছে ভিতরে। আমাকেও যদি এতটা ভালোবাসতো শাপিন, তাহলে আজ আমাদের সন্তানেরা তাদের বাবার সঙ্গে থাকতে পারত। দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে দেখি ঈশা আমার দেওয়া লাল টুকটুকে জামাটা পরে মিরান আর মেহেরিবার সঙ্গে ছুটে বেড়াচ্ছে। মেয়েটাকে পরীর মতো লাগছে দেখতে। অনুষ্ঠান শেষ হলে এহসান সাহেব আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেলেন। ইতিমধ্যে বাচ্চারা তাকে ভীষণ পছন্দ করতে শুরু করেছে। এহসান সাহেব আর এশাকে আমাদের বাসায় আসার জোরালো নিমন্ত্রণ দিয়ে এসেছে বাচ্চারা। আমিও সুর মিলালাম ওদের সঙ্গে। অপেক্ষা করতে পারলেন না আর উনি। আগামী শুক্রবার আসবেন বলে নিশ্চিত করলেন এহসান সাহেব। রাতে মুঠোফোনে অচেনা নম্বর থেকে আসা ফোন কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আমি শাপিন বলছি। ক্লান্ত শরীরটা এবার বিরক্তিতে ছেয়ে গেল। কেন ফোন দিয়েছেন? বাচ্চাদের খবর জানতে। ওরা ভালো আছে? আমি কি আগামীকাল ওদের সঙ্গে একবার দেখা করতে পারি? অবশ্যই না। ফোনটা কেটে দিয়ে চুপ করে শুয়ে পড়লাম। এই মানুষটা দিনে দিনে আরো বেশি অসহ্য হয়ে উঠেছে আমার কাছে। দুপুরে খাওয়ার টেবিলে মা শাপিনকে নিয়ে কথা তুললেন। বাচ্চারা নাইলার বাসায়। এই সুযোগটায় মা কাজে লাগাতে চাচ্ছেন বুঝতে কষ্ট হলো না। হঠাৎ শাপিনের কথাই বা কেন তুললে? গতকাল বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, তখন ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল। তো আমি ওকে বলেছি আমার নাতি নাতনির প্রতি ওর উতলে ওঠা দরদের পরিমাণটা কমাতে। আরও বলেছি। কথাটা শেষ না করে মা আমার দিকে তাকিয়ে রইলেন। আরও কি বলেছ? মা আমতা আমতা করে বললেন, বলেছি আমি তোর জন্য পাত্র ঠিক করেছি, তোকে আমরা বিয়ে দেব। হাতে থাকা ভাতের লোকমাটা প্লেটে রেখে বললাম, এসব কেন বলতে গেলে মা? যাতে ও তোর আশা ছেড়ে দেয়। শাপিন আমার আশা এমনিতেও করে না মা, কারণ ও ভালো করে জানে আমাকে আর ও কোনোদিন ফিরে পাবে না। কিন্তু তুমি এসব বলতে গেলে কেন? বলবো না তো কি করব? আমি তো তোকে বিয়ে দিতেই চাই, শুধু তুই রাজি হোস না। কম পাত্র দেখেছি বল? এভাবে জীবন পার করা যায়? বাচ্চাদেরও তো বাবার সঙ্গের প্রয়োজন হয়, ওদের জন্য হলেও তোর বিয়ে করা উচিত। খাবার প্লেটটা সরিয়ে রেখে আমি উঠে পড়লাম। ইদানিং সবাই আমার বিয়ে নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছে। এসবের কারণ ওই শাপিন। ওর এই হঠাৎ আগমন সবাইকে চিন্তায় ফেলেছে। বাসায় আজ রান্নার আয়োজন অনেক। সন্ধ্যায় এহসান সাহেব আর এসে আসবে। মা তো খুব উৎসুক হয়ে আছে এহসান সাহেবকে দেখার জন্য। মায়ের এত আগ্রহ দেখে মনে সন্দেহ তৈরি হলে মাকে সাবধান করতে বললাম, খবরদার মা, এমন কোনো কথা বলো না যাতে আমি ছোট হয়ে যাই। উনি তার স্ত্রীকে এখনো খুব ভালোবাসেন,
কথাটা মাথায় রেখেও কিন্তু। মা আমার কথাটা অত গুরুত্বের সঙ্গে ভেবেছে বলে মনে হলো না। নাইলা রান্নাঘরে খাবারগুলো চেক করছে। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখি মুহিত চলে এসেছে। আমরা সবাই একসাথে খেতে বসেছি। এহসানকে পেয়ে বাচ্চারা খুব খুশি। মা বারবার এহসান সাহেবকে খুঁচিয়ে খুঁচিয়ে নানান প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে চলছেন। খেতে খেতে মুহিত আর নাইলার সঙ্গে এহসান সাহেবের আলাপটাও বেশ জমে উঠেছে। ছেলেটা খুব ভালো। মায়ের হাসি মুখের নিচে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যের কথা টের পেয়ে বললাম, বিয়ের আগে শাপিনকেও কিন্তু তোমার খুব ভালো ছেলে বলেই মনে হয়েছিল। মায়ের হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। মুখ গোমরা করে রাগজনিত গলায় বললেন, সব সময় কি আর মানুষ চিনতে ভুল হয় নাকি? মায়ের কথায় সুর মেলাতে লেগে পড়ল নাইলা। এহসান সাহেবকে নিয়ে এবার কথা উঠতে থাকলো একের পর এক। আমি চাইলেও সে আলাপ বন্ধ করতে সক্ষম হলাম না। বেলকনিতে বসে আছি, নাইলা এসে বসলো পাশে। ক্ষোভ নিয়ে বলল, আপা, ওই শাপিন নামের মানুষটা এত অন্যায় করার পরেও কেন কোনো শাস্তি পাচ্ছে না বুঝি না। সেদিন রাস্তায় দেখা হয়েছিল, দেখে তো মনে হলো ভালোই আছে। আমি বললাম, মুখে হাসি দেখলেই সে ভালো আছে এমনটা ভাবা ঠিক না। আর কেউ না জানুক, আমি জানি শাপিন ভিতরে ভিতরে কতটা যন্ত্রণায় ভুগছে। সন্তানদেরকে ও খুব ভালোবাসে, কিন্তু সন্তানদেরকে সে কথা বলতে না পারার, নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা ওকে ভিতরে ভিতরে কুরে কুরে খায়। সে যদি বাচ্চাদেরকে সবটা বলে দেয় তখন? নায়লার আতঙ্কিত স্বরে করা প্রশ্নের উত্তরে বললাম, সে সাহস নেই শাপিনের, থাকলে এতদিন চুপ করে থাকতো না। ওর অপরাধবোধ ওকে তাড়া করে বেড়ায় ভিতরে, নিজেকে মেলে ধরবে কোন সাহসে? নায়লা চুপ করে রইল। প্রসঙ্গ বদলে আমি অন্য প্রসঙ্গ নিয়ে কথা তুললাম। বাচ্চাদের নিয়ে অনেক দিন বাদে আবার ঘুরতে বের হয়েছি। নদীর পাড়ে গিয়ে বসতেই শাপিনের সঙ্গে দেখা। আমি বুঝি না এই মানুষটার সঙ্গে আচমকা এভাবে দেখা হয়ে যায় কি করে। যাকে সব সময় দূরে রাখতে চাই সে কেন বারবার সামনে চলে আসে এভাবে? শাপিনের সঙ্গে আলাপ শেষে বাচ্চারা খেলতে শুরু করলো। শাপিন আমার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি না চাইলেও আমাদের দেখা ঠিক হয়ে যায় জুলিয়া। আমি হেসে উঠলাম। তারপর বিদ্রূপের স্বরে বললাম, এই দেখা হয়ে যাওয়াটাই তো আপনার জন্য শাস্তি শাপিন। আপনার চোখের সামনে আপনারই বাচ্চারা আপনাকে আঙ্কেল বলে ডাক পারে। আপনি আপনার বাচ্চাদেরকে কাছে পেয়েও বাবার আদরটা দিতে পারেন না। ওদের কাছে নিজেকে বাবা হিসেবে পরিচয় দিতে পারেন না। এর থেকে বড় শাস্তি আর কি হয়? শাপিন চুপ করে রইল। আমি আবার বলতে শুরু করলাম, যত দেখা হয় তত আপনার মায়া বাড়ে, আর ততই আপনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন অনুতাপে। বাচ্চাদের সঙ্গে কোনোদিন দেখা না হলে তো আপনি এই মানসিক অশান্তিটা পেতেন না শাপিন। শাপিন অপরাধীর মতো বলল, আমি কেবল ভুলগুলো শুধরে নিতে চাই। আপনি সব হারিয়ে এখন সব ফিরে পাওয়ার বৃথা স্বপ্ন দেখছেন। আপনি এখন চাইলেও সব ঠিক করে নিতে পারবেন না, কারণ সেই উপায় আপনি রাখেননি। শাপিন চুপ করে রইল। বাচ্চাদের নিয়ে আমি সামনে এগিয়ে গেলাম। বাচ্চারা এই নদীর পাড়টাকে খুব পছন্দ করে। চারিদিকে বাতাস বইছে। মনের মধ্যে সব ক্ষোভ চাপা দিতে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে চোখ মেলে পাশে তাকাতেই দেখি এহসান সাহেব। দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে এখানেও। এহসান সাহেবের কথা শুনে হেসে বললাম, হ্যাঁ তাই তো দেখছি। এসা কিন্তু বাসায় আপনার কথা খুব বলে। সারাদিন আমাকে নিয়ে ওর যতটা না কথা থাকে তার থেকে বেশি কথা থাকে আপনাকে নিয়ে। হেসে উঠলাম, তাহলে তো বলতে হবে শিক্ষক হিসেবে আমি সফল। তা তো অবশ্যই। এখানে রোজ আসা হয় নাকি? রোজ সময় করতে পারি না, প্রায় আসা হয় আর কি। এশার সাইকেলটা নিয়ে মিরান চালানোর চেষ্টা করতেই ধপ করে পড়ে গেল। এহসান সাহেব দৌড়ে গিয়ে ওকে কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করলেন। আমি চুপ করে এই দৃশ্যটা দেখতে লাগলাম। এহসান সাহেবের জায়গায় আজ ওদের বাবা হলেও এই একই কাজ করত। এখন আমিও দিনে দিনে একটু একটু করে বাচ্চাদের পাশে ওদের বাবার প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করি। মাঝে মধ্যে যখন হাঁপিয়ে উঠি তখন মনে হয় একজন কেউ থাকলে বোধহয় ভালোই হতো। সাইকেল চালাতে শিখতে চাও? এহসান সাহেবের কথায় মিরান আর মেহরিমা মাথা নেড়ে বলল,
আচ্ছা, আমি এখন থেকে তোমাদের তিনজনকেই একসঙ্গে সাইকেল চালানো শিখাবো। বাচ্চারা খুশি হয়ে বলল, সত্যি? সত্যি। কিন্তু মা তো আমাদের সাইকেল কিনে দেয়নি। আমি কিছু বলার আগে এহসান সাহেব বললেন, তাতে সমস্যা নেই, একটা সাইকেল তো আছেই, আগে এটা থেকে চালানো শিখে ফেলো, এরপর মা অবশ্যই সাইকেল কিনে দিবেন। তারপর এহসান সাহেবের পরামর্শ অনুযায়ী প্রায় নদীর পাড়ে বাচ্চাদের নিয়ে আসতে শুরু করলাম। বাচ্চারা এহসান সাহেবের কাছে সাইকেল চালানো শিখতে শুরু করেছে। দিন যাচ্ছে দিনের মতো। এহসান সাহেবের সঙ্গে বাচ্চাদের ঘনিষ্ঠতাও দিনকে দিন বেড়ে চলছে। ওরা যেন এহসান সাহেবের সঙ্গ পেলে বাবার অপূর্ণতা ভুলে যায়। এহসান সাহেবও খুব সুন্দরভাবে বাচ্চাদের সামলে নিতে পারেন। আমাকে এই বন্ধনটা ইদানিং খুব ভাবিয়ে তুলছে। এহসান সাহেবের সঙ্গ আমারও দিনে দিনে প্রিয় হয়ে উঠেছে। মেহরিমা, মিরান আর ঈশাকে নিয়ে আমার আর এহসান সাহেবের কাটানো মুহূর্তগুলো প্রিয় হয়ে উঠতে শুরু করেছে ভিতরে। বেশ কয়েকদিন ধরে অসুস্থ এহসান সাহেব। এশাকে রোজ স্কুলে নিয়ে আসা আর নিয়ে যাওয়ার দায়িত্বটা আমিই নিলাম। মা মাঝে মধ্যে এটা ওটা রান্না করে এহসান সাহেবের জন্য আমার কাছে পাঠিয়ে দেন। মায়ের এমন আতিথেয়তায় ভীষণ খুশি তিনি। এই শহরে তার আপন বলতে আমাদের পরিবার। এই কথাটা এবার তিনি প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দিতে লাগলেন। আপনি অনেক করেছেন আমার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা এভাবে প্রকাশ করা সম্ভব নয় যদিও, তারপরে অনেক ধন্যবাদ। আমি হেসে বললাম, আপনি আমাদের পরিচিত, এতদিন ধরে আমাদের পরিবারের সঙ্গে আপনার চেনা জানা, এতটুকু তো করতেই পারি। এহসান সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, সব থেকে বড় কথা, এতদিনে আপনি আমার একজন ভালো বন্ধু হয়ে উঠেছেন। বন্ধু শব্দটা শুনে এহসান সাহেব খুশি হয়ে বললেন, যাক, এতদিন বাদে আমাদের এই সম্পর্কে একটা নাম দাঁড়ালো তবে। হেসে উঠলাম আমি। শাপিনের করা হুটহাট ফোন কলগুলো আমাকে বারবার বিষাক্ত অতীতে ফিরিয়ে নিয়ে যায়। তার দ্বিতীয় স্ত্রী লতাও আমাকে বেশ কল করতে শুরু করেন। তার ধারণা আমি তার স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলছি আগের সব ফিরে পেতে। আমাকে বারবার কল না দিয়ে আপনি বরং আপনার স্বামীকে বোঝান যে সে যা চাচ্ছে তা আমার পক্ষে মেনে নেওয়া কখনো সম্ভব নয়। তাকে বলেন যে আমার বাচ্চারা বাবা হিসেবে তাকে কখনো আমি বাচ্চাদের সামনে নিয়ে আসবো না। লতা ওপাশ থেকে বললেন, আপনি আশকারা দেন বলেই সে আপনার কাছে ছুটে যায়। আপনার মাথায় খারাপ হয়ে গেছে লতা, আপনি আমাকে এখনো চিনতে পারেননি। চিনলে কথা বলতে পারতেন না। আমি কোনো সস্তা রমণী নই যে কোনো বিবাহিত পুরুষ এসে বললেই গলে পড়ব। বেশ অপমানিত হয়ে ফোনটা কেটে দিলেন লতা। কেনাকাটার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। শপিং মলে আবার দেখা শাপিনের সঙ্গে। জুলিয়া, আমাকে তুমি ঘৃণা করা কবে বন্ধ করবে? পুরাতন সব ভালোবাসার কথাই তুমি এভাবে ভুলে গেলে? দুধের মধ্যে বিষ ঢেলেছিলেন আপনি, ছোট্ট ময়লা ফেলেননি যে ওটা আঙ্গুল দিয়ে তুলে ফেলে দুধটা খেয়ে ফেলবো। আমাকে প্রয়োজনে আদালতের কাঠগড়ায় দাঁড় করাও, তবুও বাচ্চাদের থেকে এভাবে দূরে সরিয়ে দিও না। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, আপনাকে আর আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে না। বিবেকের থেকে বড় আদালত আর কিচ্ছু হতে পারে না। আমাকে এভাবে আর ফিরিয়ে দিও না। লতার বাচ্চাটা বেঁচে থাকলে আপনি আর জুলিয়ার কাছে আসতেন না, তাই না? আপনার শাস্তি আপনাকে আজীবন ভোগ করে যেতে হবে। শাপিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যন্ত্রণায় ছটফট করা শাপিনের চুপসে যাওয়া মুখটা দেখতে আমার ভালোই লাগছে। এহসান এসেছে বাসায়। পাশের রুমে বাচ্চারা টিভিতে শব্দ বাড়িয়ে কার্টুন দেখছে। মা এহসানের সঙ্গে তার আত্মীয় স্বজনদের বিষয়ে জিজ্ঞেস করছেন। নাইলা বাচ্চাদেরকে নাস্তা দিয়ে এহসানের জন্য কফির মগ নিয়ে এলো। মা চলে গেলে আমি, এহসান আর নাইলা বসে রইলাম। নাইলা এহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এহসান ভাই। কফির মগে চুমুক দিয়ে এহসান সাহেব বললেন, হ্যাঁ বলো নাইলা, আপনি কি আমার আপাকে বিয়ে করবেন? নাইলার এমন হঠাৎ প্রশ্নে আমি থ হয়ে গেলাম। এহসান সাহেব কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেলেন। আমি নাইলার দিকে ধমকের চোখে তাকিয়ে রইলাম। নাইলা এসব কিছু উপেক্ষা করে বলল, আপা তোর পাশে আসলেই একজনকে খুব দরকার, যে তোকে আর বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে আপনের মতো আগলে রাখবে, সব দায়িত্ব পালন করবে।
বাচ্চারাও যাকে ভালোবাসতে পারবে। আর এহসান ভাইকে তো বাচ্চারা খুব পছন্দ করে। তোদের দুজনের সঙ্গেও বন্ধুত্ব আছে, তাহলে সমস্যা কি? তুই থামবি নাইলা? ধমকের স্বরে বললাম আমি। এহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে দুঃখিত গলায় বললাম, আপনি দয়া করে কিছু মনে করবেন না। নাইলা এসব কথা পাত্তা না দিয়ে বলল, ভুল কিছু বলিনি তো আমি। এশারও তো একজন মায়ের প্রয়োজন। মেয়েটা তোকে কতটা ভালোবাসে, আর এহসান ভাইয়ের পাশেও একজন দরকার। এভাবে একা একা হতাশা নিয়ে জীবন পার করার কোনো মানে হয়? যেখানে চাইলে সুখে থাকার অপশন রয়েছে। আমরা চুপ করে রইলাম। নাইলা কথা থামাচ্ছে না, বলেই যাচ্ছে। আজ যেন ও পরিকল্পনা করে এখানে বসেছে এসব বলবে বলে। বাচ্চারা তাদের বাবা মায়ের অপূর্ণতা অনুভব করে, এটা স্বীকার না করে পারবি তোরা আপা? ওদের জন্য এবং তোদের নিজেদের জন্য আমার মনে হয় তোরা এই বিষয়টা নিয়ে এবার ভাবতে পারিস। এহসান সাহেব কোনো কথা না বলে চুপচাপ ঈশাকে নিয়ে চলে গেলেন। আমিও চুপ হয়ে বসে রইলাম। এই মুহূর্তে নাইলার উপর ভীষণ রাগ হচ্ছে। হঠাৎই সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল, যেন সব স্তব্ধ হয়ে আছে। বাচ্চারা এহসান আর ঈশাকে খুব মিস করছে। অনেকদিন এহসান সাহেবের সঙ্গে কথা বা দেখা হয় না। এশাও আর বাড়িতে আসে না। সেদিনের পর আমি কিংবা এহসান কেউ আর যোগাযোগের চেষ্টা করিনি। এশাকে প্রতিদিন ড্রাইভার এসে স্কুলে দিয়ে যায়, আবার নিয়ে যায়। অনেকবার ভেবেছি মেয়েটাকে তার বাবার কথা জিজ্ঞেস করব, কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যাই। জিজ্ঞেস করা আর হয়ে ওঠে না। লতা এবার নতুন সুর ধরেছেন। শাপিন তাকে পটিয়ে ফেলে নরম করতে সক্ষম হয়েছে বোঝাই যাচ্ছে। তার কথা, বাচ্চারা তো আপনার একার নয়, শাপিন আর আপনার দুজনের। আর বাচ্চাও তো একটা নয়, দুইটা। তাহলে একজনকে আপনি রাখেন আর বাকি জনকে আমাদেরকে দিয়ে দিন। সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি মিরান, মেহরিমা যাকে পছন্দ রাখতে পারেন। আপনার বাসায় শেষে যে থাকবে তাকে আমরা নিয়ে আসব। আমি ছুটে গেলে তিনি বললেন, চিন্তা করবেন না, বাচ্চাকে আমরা আপনার থেকে কোনো অংশে কমে বড় করব না, বরং আরো ভালোভাবে মানুষ করব। মহিলার কথা শুনে গায়ে আগুন জ্বলে উঠল। নিজের বাচ্চা হারানোর শোকে আপনি বাচ্চা আর মা এই দুইটা জিনিসের মর্মার্থ ভুলে গিয়েছেন। আপনার মাথা আসলেই খারাপ হয়ে গিয়েছে। তা না হলে এমন একটা প্রস্তাব আপনি আমাকে দেওয়ার সাহস করতেন না। আপনি চাইলে কি বাচ্চা জোর করে রাখতে পারবেন? আমিও দেখতে চাই আপনারা কিভাবে আমার থেকে আমার বাচ্চাদের আলাদা করেন। লতার কথায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছে বাসার সবাই। বাচ্চারা এখনো তাদের বাবার বিষয়ে কিছু জানে না। আমি আমার একটা বাচ্চাকেও দূরে রাখতে পারবো না। আমি ওদেরকে নিজের চাইতে বেশি ভালোবাসি। বাচ্চাদেরকে এখন চোখের আড়াল করতেই ভয় হয়। ওদেরকে সারাদিন চোখে চোখে রাখতে পারলেই যেন স্বস্তি পাই। দুজনের কাউকে আমি কম ভালোবাসি না, দুজনকেই সমান ভালোবাসি। কেউ কারো থেকে কম নয় আমার কাছে। মা বারবার বলছেন বিয়ের সিদ্ধান্ত নিতে। আমার হাতটা শক্ত করে কেউ ধরে রাখলে দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি মিলবে বলে নাইলার ধারণা। বেশ কয়েকটা বিয়ের প্রস্তাবও মা আর নাইলা মিলে জোগাড় করে ফেলেছে ইতিমধ্যে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এহসানকে খুব মনে পড়ছে। তিনি আমার সব বিষয় জানতেন, আমাকে সব সময় নানান পরামর্শ দিয়ে সাহায্য করতেন। তার বুদ্ধিদীপ্ত পরামর্শ আমার দুশ্চিন্তার অবসান ঘটাতে সক্ষম হতো। কিন্তু আজ সে পাশে নেই। তাকে ফিরিয়ে আনাও সম্ভব নয়। নিজের স্বার্থে তাকে ব্যবহার করতে আমি পারবো না। তবু এশার কাছে তার বাবার কথা জানতে চাইলাম। এশা বলল তার বাবা নাকি অফিসে কাজে খুব ব্যস্ত থাকে। আমি আর কিছু বললাম না। নায়লা সেদিনের কথায় তিনি নিশ্চয়ই খুব রাগ করেছেন। নায়লাটা যে ওভাবে বলে বসবে এটা জানলে আমি সেদিন এহসান সাহেবকে দাওয়াতি করতাম না। সকালে ঘুম ভাঙতেই বাচ্চারা তাদের আঁকা কতগুলো ছবি আর লেখা চিঠি হাতে ধরিয়ে দিল। তারপর চিৎকার করে বলল, মা দিবসের শুভেচ্ছা তোমাকে। এখন বুঝতে পারলাম যে আজ মা দিবস। গতকাল স্কুলে যাইনি, তাই আজকের দিবস সম্পর্কেও জানা হয়নি। বাচ্চাদেরকে কাছে ডেকে গালে চুমো খেলাম। ওরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে যে সব কঠিন পথ পাড়ি দিতেও সাহস পাই। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। স্কুলে পৌঁছাতেই দেখি এশা সেই লাল টুকটুকে জামাটা গায়ে দাঁড়িয়ে আছে।
আমাকে দেখতেই খিলখিল করে হেসে উঠে ছুটে এলো। ওর হাসি আমার মুখেও হাসি এনে দিল। মেয়েটা আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। জিজ্ঞেস করলাম, কি আছে ভিতরে? খুলে দেখো। এখনই খুলবো? মেয়েটা বলল, হ্যাঁ। আমি খামটার ভিতর থেকে একটা চিরকুট বের করলাম। এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ওর সামনে বসে চিরকুটটা পড়তে শুরু করি। শুভ মা দিবস। তোমাকে মা দিবসের শুভেচ্ছা। তুমি কি আমার মা হবে? পরেই থমকে গেলাম। এইটুকুন মেয়েটার মাথায় এসব কথা ঢুকিয়েছে কে বুঝে উঠতে পারছিলাম না। এহসান সাহেব জানলে নিশ্চয়ই খুব অখুশি হবেন। এশার উপরে রেগেও যেতে পারেন। তাড়াতাড়ি করে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা দেখেনি তো এটা তুমি লিখেছো? মেয়েটা চুপ করে তাকিয়ে রইল। আমি ওর হাতটা ধরে বললাম, এই চিরকুটের কথা একদম বাবাকে বলো না। বাবা কিন্তু খুব রাগ করবে তবে। এশা খিলখিল করে হেসে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। হাসি থামিয়েও বলল, বাবা রাগ করবে কেন? বাবাই তো বলেছে এই চিঠিটা লিখে তোমাকে দিতে। এই মেয়েটা বলে কি? অবাক হয়ে হাঁ হয়ে রইলাম আমি। এহসান সাহেব এটা দিতে বলবে? বিশ্বাসই হচ্ছে না। আচমকা তাকিয়ে দেখি এহসান সাহেব এদিকে আসছেন। মনে হচ্ছে আমার শরীরটা যেন শীতল হয়ে আসছে। সময় যাচ্ছে আনন্দে আনন্দে। এশা, মিরান আর মেহেরিমাকে নিয়ে আমি এবং এহসান এসেছি নদীর পাড়ে ঘুরতে। বাচ্চারা সাইকেল চালাতে শিখে গিয়েছে। তিনজনের এখন 3টে সাইকেল। আমরা হেঁটে চলছি ফুরফুরে শীতল বাতাস গায়ে মেখে। লতা এবং সাপিনের সঙ্গে দেখা হতেই বাচ্চারা দৌড়ে গেল। আমি আর এহসান চুপ করে দাঁড়িয়ে আছি। এহসানকে দেখিয়ে বাচ্চারা সাপিনকে বলল, সাপিন আঙ্কেল, ওই যে আমাদের বাবা। সাপিনের আনন্দিত মুখটাতে নিমিষেই অন্ধকার নেমে এলো। বাচ্চারা আবার খেলতে শুরু করলো। আমি এগিয়ে গেলাম সাপিন আর লতার দিকে। সাপিন আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আপনার বাচ্চারা আপনারই চোখের সামনে আপনাকে আঙ্কেল আর অন্য একটা মানুষকে বাবা বলে ডাকার দৃশ্যটা হজম করতে বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না সাপিন? সাপিন চুপ করে রইল। আমি চুপ হলাম না। নিজের বাচ্চাদের মুখ থেকে কখনো বাবা ডাক শুনতে পারবেন না আপনি। যে অন্যায় করেছিলেন আমাদের সঙ্গে, এটাই তার উপযুক্ত শাস্তি। এই যন্ত্রণায় আজীবন আপনি ছটফট করবেন। লতা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, অন্যের সন্তানকে জোর করে ছিনিয়ে এনে কখনো মা হওয়া যায় না। মা আলাদা একটা শব্দ। মা হওয়া এত সহজ না। লতা চুপ করে রইলেন। পিছন থেকে এসে ডাক দেয়, মা, আমি আইসক্রিম খাবো। দেখো বাবা কিনে দিচ্ছে না। আমি হাসি মুখে বাচ্চাদের দিকে এগিয়ে গেলাম। এশাকে বললাম, তোমার ঠান্ডা লেগেছে মামনি। আইসক্রিম খাওয়া একদম ঠিক হবে না। মেয়েটার গোমরা মুখটা দেখে হেসে বললাম, বাসায় গিয়ে আমি তোমাদেরকে একটা দারুণ চকলেট কেক বানিয়ে দেব, ঠিক আছে? এবার বেশ খুশি হয়ে উঠল বাচ্চারা। এহসান আমার হাতটা শক্ত করে ধরে আছে। বাচ্চারা ছুটোছুটি করছে। আমি এহসানের দিকে তাকিয়ে বললাম, একা লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। তুমি পাশে সাহস আর শক্তি নিয়ে দাঁড়ালে। আমার জীবনটা আবার সুন্দর হয়ে উঠল। এহসান আবেগময় চেহারায় তাকিয়ে বলল, তুমি আমার অগোছল জীবনটা গুছিয়ে দিয়েছ। আমার বাচ্চার মা হয়ে উঠেছ। তোমার এই নিষ্পাপ বাচ্চা দুটোর বাবা হওয়ার সুযোগ দিয়েছ। আমার জীবনের অপূর্ণতাগুলোকে তাড়িয়ে রঙহীন জীবনটাকে তুমি রঙিন করে তুলেছ জুলিয়া। বাকি জীবনটা আমরা একসঙ্গে বেশ সুখে কাটিয়ে দিব, তাই না এহসান? অবশ্যই। আমি পেয়ে আর কিছু হারাতে চাই না। আমাকে এক বাচ্চা থেকে 3 বাচ্চার বাবা বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তোমায়। হাসি মুখে বললাম, আমাদের এখন 3টে বাচ্চা। ওরা আমাদের সন্তান। এহসান হেসে বলল, 3 বাচ্চার মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কতটা? বাসায় গিয়ে মেপে বলবো। হেসে উঠলাম আমি। হেসে উঠল এহসানও।